টিচার আর স্টুডেন্টের ভালোবাসার কাহিনী তো আপনারা অনেক শুনেছেন, কিন্তু আজ আমি আপনাদের যে গল্পটা বলবো এরকম গল্প আপনারা আগে কখনো শোনেননি। এই ভিডিওতে কিভাবে মাত্র 17 বছর বয়সী একটা মেয়ের সাথে 35 বছর বয়সী কলেজ প্রফেসরের প্রেম হলো তা নিয়েই কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সালটা 2006। একটা হসপিটালের দৃশ্য দেখানো হয়, যেখানে একটা মহিলা এসেছে তার 14 বছরের মেয়ের অ্যাবর্শন করানোর জন্য। এই মেয়েটাই এই গল্পের ফিমেল লিড, যার নাম রিও। এই মেয়েটার বয়স মাত্র 14 বছর আর সে প্রেগনেন্ট, আর তাকে তার বাবাই ধর্ষণ করেছে, আর তার মা তাকে এনেছে অ্যাবর্শন করানোর জন্য। তারা হসপিটালে বসে আছে এবং সেখানে লিওর পাশে একটা লোক বসে আছে। এই লোকটাই আমাদের গল্পের মেল লিড, যার নাম কৌকি। ডাক্তার বলেছে কৌকির মাথায় একটা টিউমার রয়েছে, আর সেই টিউমার পুরোপুরি কেটে বের করে আনাও অসম্ভব, কারণ টিউমারটা ব্রেনের অনেক ভিতরে আছে। যদি অপারেশন করে কিছু অংশ কেটে আনা হয়, তবে কিছুদিন পরে সেটা আবার আগের অবস্থায় ফিরে যাবে, আর এভাবে বারবার অপারেশন করেই তাকে বেঁচে থাকতে হবে। কিন্তু সে চায় না এভাবে বারবার অপারেশন করে বেঁচে থাকতে। এমন সময় কৌকি দেখে রিওকে তার মা কেবিনের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু রিও তার মাকে বলে তার অ্যাবর্শনের পাশাপাশি তার বাবার শাস্তিরও ব্যবস্থা করতে হবে। কিন্তু রিওর মা চাচ্ছিল এই ব্যাপারটা ধামাচাপা দিতে। কৌকি এসব পাশে দাঁড়িয়ে দেখছিল, আর এভাবেই তাদের প্রথম দেখা হয়। এরপরে কেটে যায় 3টে বছর। রিও এখন একজন প্রস্টিটিউট, যাকে বাংলায় বলা হয় বেশ্যা। 3 বছর আগের এই ঘটনার পর থেকেই রিও এরকম হয়ে গেছে। তার কাছে এখন পৃথিবীর সব পুরুষকেই নোংরা মনে হয়, তাই তো সে এই প্রফেশনটা বেছে নিয়েছে। একদিন সে একটা রেস্তোরাঁয় বসেছিল তার ক্লায়েন্টের জন্য। সে কাচের দিকে তাকাতেই একটা প্রতিবিম্ব দেখতে পায়। সে ছিল কৌকি। তার সাথে একটা মেয়েও ছিল। দেখে মনে হচ্ছিল মেয়েটা ব্রেকআপ করে চলে গেল। প্রথমে জিনিসটা দেখে রিও বেশ মজা পায়, কিন্তু তারপরে তার কৌকির কথা ভেবে খারাপ লাগে। এই সময় রিওর নতুন ক্লায়েন্ট এসে উপস্থিত হয়, আর রিও তার সাথে চলে যায় সেই হোটেলেরই অন্য এক রুমে। আর যাওয়ার সময় রিও পেছনের দিকে তাকিয়ে বারবার কৌকিকেই দেখছিল, কারণ রিওকে কৌকি ভালোভাবেই চিনতে পেরেছে। পানি লেগে কৌকির মেডিকেল রিপোর্টটা নষ্ট হয়ে গেছে। ও আসলে ওর বোনের কাছে ডেথ রেজিস্ট্রেশন পেপারটা সাইন করাতে এসেছিল। তার বোন চায় কৌকি বারবার অপারেশন করেই বেঁচে থাকুক, কিন্তু কৌকি সেটা আর চায় না, আর এজন্যই তার বোন তার সাথে বাজে ব্যবহার করে চলে যায়। এরপরে স্কুলে একটা মেয়েকে দেখা যায়, যাকে বাকি মেয়েরা র্যাগিং করছিল। তোমাকো মানে সেই মেয়েটার ভাঙ্গা চশমাটা রিওর পায়ের সামনে এসে পড়ে। রিও চশমাটা হাতে তুলে নেয়। স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, সে তোমাকোর থেকে টাকা চায়, কিন্তু তোমাকো টাকা দিতে না চাওয়ায় সেই মেয়েটি বলে যে তার সব জামা কাপড় খুলে সে ছবি ভাইরাল করে দিবে। তোমাকো এমন না করার জন্য তাদেরকে অনেক রিকোয়েস্ট করে। তার বন্ধুরাও তাকে কোনো সাহায্য করে না। তখন রিও সবাইকে থামতে বলে এবং ভাঙ্গা চশমাটা তোমাকোকে দিয়ে দেয়। আর সে ওই মেয়েটিকে বলে, তুই ভালো করেই জানিস আমি এটা পছন্দ করি না, আমার সামনে এগুলো করবি না। ছুটির পরে 4 জনকে দেখা যায়, যাদের মধ্যে রিও আর তোমাকো বাদেও আরও 2 জন ছিল। তোমাকো তখন কান্না করছিল আর রিওকে ধন্যবাদ দিচ্ছিল তাকে বাঁচানোর জন্য। রাতে তারা 4 জন মিলে চলে আসে একটা বারে। তোমাকো অনেক খুশি হয়, কারণ সে এরকম নাইট ক্লাবে কখনো আসেনি। সে ভাবছে এই 3 জন বন্ধু পেয়ে সে অনেক লাকি। রিও তোমাকোকে বলে তার কাজটা করতে, এতে সে অনেক টাকা ইনকাম করতে পারবে, নিজের সব শখ পূরণ করতে পারবে। তোমাকো খুবই অবাক হয় এটা ভেবে যে রিও এরকম বাজে কাজ করে। তোমাকো প্রথমে রাজি না হলেও রিওর কথা সে মেনে নেয়। এরপরে তোমাকো একজন প্রস্টিটিউট হয়ে যায়। এটা ছিল রিওর প্ল্যান, এভাবে নিজেদের দলে লোক বাড়ানো। এই সময় রিওর সাথে ইউজি নামের একটি ছেলের দেখা হয়। সে রিওর পার্মানেন্ট কাস্টমার বলা যেতে পারে। আজ রিও আবারও তার কাছে এসেছে নিজের শরীরটা বিক্রি করতে। অন্যদিকে কৌকিকে দেখা যায় পেশায় একজন শিক্ষক। সেখানে একটি কাঠের টুকরোয় লেখা ছিল 145। কৌকি ভাবছে
145 দিন সে ভালোভাবে বাঁচবে, তারপরে সে মৃত্যুকে গ্রহণ করে নেবে। রেডি হয়ে সে নিজে ছবি তুলতে চাইছিল, কিন্তু পারছিল না। প্রতিবার কোনো না কোনো বাধা চলে আসছিল। এরপর দেখা যায় কৌকির ওইসব অদ্ভুত ছবি রিওদের কাছে চলে এসেছে। গতকাল ওরা পার্টি করছিল, সেখানে ওরা একটা ক্যামেরা বুক করে অনেক ছবি তুলছিল। সেই ছবিগুলো অর্ডার করেছিল, কিন্তু তার পরিবর্তে এই ছবিগুলো এসেছে। সবাই মিলে ভাবতে থাকে যে লোকটা এরকম অদ্ভুত ছবি কেন তুলেছে। এই ছবিটা দেখে চিনতে পারে যে এটাই সেই লোকটা যাকে সে অনেকবার আগে দেখেছে। আজ প্রথম কোনো পুরুষ মানুষকে দেখার পর অন্যরকম চিন্তা আসছে। প্যাকেটের বাইরে লেখা ছিল ওজায়া কৌকি, অন্যদিকে রিওর টাইটেল ওজায়া। আর এই কারণেই হয়তো দুটো কুরিয়ার অদল বদল হয়ে গেছে। তাই রিও সিদ্ধান্ত নেয় যে এই ছবিগুলো কৌকির কাছে ও নিজে গিয়ে দিয়ে আসবে। অন্যদিকে কৌকির কাছে রিওদের ওই ছবিগুলো চলে যায়। আসলে পুরোটাই কুরিয়ার অদল বদল করে দিয়েছে। সেদিন অনেক বৃষ্টি পড়ছিল। রিও একটা ছাতা নিয়ে একটা স্টোরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, আর মনে মনে সে অনেক খুশি, কারণ আজকে কৌকির সঙ্গে তার দেখা হবে। সে নিজের কাছে কৌকির সবথেকে সুন্দর একটা ছবি রেখে দিয়েছে, কখনোই জানতে দেবে না। এই ছবিটা একটা লোক অনেকটা ড্রিঙ্ক করে ওখানে চলে আসে। রিও দূরে দাঁড়িয়ে দেখতে পায় যে কৌকি তার কাছে আসছে। এটা দেখে রিও তাড়াতাড়ি করে ওই ছাতাটা ওই ড্রিঙ্ক করা লোকটার হাতে দিয়ে দেয়। লোকটা ছাতাটা নিয়ে ওখান থেকে চলে যায়। স্টোরের সামনে কেউ এসে সবেমাত্র কৌকি ফোন করতে যাবে, রিও সেই সময় ওকে ডাকে। কৌকি নিজের ছবিগুলো চায়, তারপর ছবি অদল বদল করে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যায়। কিন্তু রিও তাকে বলে সে ছাতা আনেনি, তাই তাকে পৌঁছিয়ে দিতে। কৌকি রাজি হয়। পারমিশন পেয়ে ছাতার তলায় চলে আসে রিও। তারপর দুজনে মিলে একই ছাতার তলায় যেতে থাকে। সেই সময় কৌকির ব্যাপারে জানার অনেক চেষ্টা করছিল রিও, কিন্তু সেরকম কিছুই সে বলছিল না। হাঁটতে হাঁটতে কৌকি অজ্ঞান হয়ে পড়ে যায়, আর কৌকিকে এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে ভীষণ ভয় পেয়ে যায় রিও। এরপরে কৌকিকে হাসপাতালে অ্যাডমিট করে রিও। নার্স এসে জানায় আজকে সারা রাত এখানেই থাকতে হবে। কিন্তু নার্স বলে যে সে এক্ষুনি বলতে পারবে না কৌকির কি হয়েছে, MRI স্ক্যান করার পরেই বলতে পারবে। সে ভেতরে এসে কৌকির সাথে কথা বলে যে বাইরে একটা মেয়ে আপনার জন্য অনেকক্ষণ ধরে বসে অপেক্ষা করছে। আপনি আপনার আসল রোগের কথা বলতে বারণ করেছেন বলে আমি তাকে বলিনি। সেদিন রাতে রিও তার নতুন একজন ক্লায়েন্টের সাথে কোনো এক হোটেলে যাচ্ছিল। সেই সময় হসপিটাল থেকে ফোন আসে। ফোন পাওয়া মাত্রই রিও এই ক্লায়েন্টকে ছেড়ে চলে যায়। কৌকি ফোন করেছিল। সে রিওকে কালকে তার সাথে দেখা করতে বলে, কিন্তু সামনে তাকিয়েই কৌকি দেখে রিও চলে এসেছে। কৌকিকে দেখার জন্য সে অনেক পাগল ছিল। সে 3 বছর আগের মতো একটা সিটে বসে পড়ে। কৌকি বলে, আপনি আমাকে চেনেন না, তবুও হাসপাতালে ভর্তি করিয়েছেন কেন? রিও বলে, আমার আপনার জন্য চিন্তা হচ্ছিল। কথাটা বলে যা নিজের মনের কথাটা বলে ফেললাম। কথাটা শুনে কৌকি হাসে। রিও বলে, আমি কি আপনাকে হাসতে দেখলাম? তো কৌকি বলে, আমি মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে পারি না। রিও বলে, চিন্তা করবেন না, আমি মানুষের সঙ্গে মিশতে জানি। এরপর দেখা যায় কৌকি ক্লাস নিচ্ছে। সেখানে স্টুডেন্টের সঙ্গে বসে রয়েছে, যাকে দেখে কৌকি ভীষণ অবাক হয়ে যায়। ক্লাস শেষে রিও আবদার করে তাকে যেন জাপানিজ হিস্ট্রি শেখায় কৌকি। কৌকি কিছুতেই রাজি হচ্ছিল না। রিও বলে, আমি আপনার জীবন বাঁচিয়েছি, আর আপনি আমাকে সামান্য হিস্ট্রি শেখাতে পারবেন না? এটা শুনে কৌকি আর না কিভাবে বলে। সেই সময় কৌকির সঙ্গে দেখা করতে ওর বোন হুজুরি আসে। রিও ভাবে এটা নিশ্চয়ই কৌকির গার্লফ্রেন্ড। তা ভেবে সে ওখান থেকে চলে যায়। হঠাৎ করে বেরিয়ে যাওয়ার কারণে কৌকি নিজেও বুঝতে পারে না যে এই মেয়েটা হঠাৎ করে বেরিয়ে গেল কেন। সব কথা রিও তার বন্ধুদের সাথে শেয়ার করে। তারা বলে যে তোর হাল ছাড়া উচিত নয়, তুই ওই প্রফেসরকে পটাতে পারবি। পরের দিন প্রাইভেটে ক্লাস নিতে চলে আসে রিও। সেটা দেখে কৌকি খুবই অবাক হয়ে যায়, কারণ কৌকি ভেবেছিল রিও হয়তোবা আর আসবে না। আগের দিন সে যেভাবে চলে গিয়েছিল। এরপর এই কৌকি রিওকে পড়ানো শুরু করে। ক্লাস শেষে সে কৌকির কাছে সরি
গতদিনে ওভাবে বের হয়ে যাওয়ার জন্য। আরও বলে যে আমার আপনার গার্লফ্রেন্ডের কাছেও সরি বলা উচিত। কৌকি বলে তার দরকার হবে না, ও আমার গার্লফ্রেন্ড নয়, আমার বোন। আর এটা শুনে রিও খুবই অবাক হয়ে যায় আর দারুণ খুশি হয়। কৌকি যখন নিজের বাড়ির দিকে যায়, রিও তখন তাকে ফলো করতে থাকে। ওকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ফলো করছো কেন? রিও উত্তর দেয়, কারণ তুমি আমার সামনে হাঁটছো বলে। এখন যদি আমি তোমার সামনে দিয়ে হাঁটি তাহলে সবাই ভাববে তুমি আমাকে ফলো করছো। কৌকি বলে, আমাকে ফলো করলে লোকে তোমাকে স্টকার বলবে। রিও বলে, তুমি কি এর আগে কখনো এত কিউট স্টকার দেখেছ? এটা শুনেই কৌকির মুখে হাসি ফোটে, কিন্তু এরপরেই কৌকি তার হাসিটা বন্ধ করে। এরপরেই রাতে ডিনারের জন্য তারা একটা রেস্টুরেন্টে চলে যায়। আর এখানে রিও পুরো বাচ্চাদের মতো খাবার খেতে থাকে। ওকে এভাবে খাবার খেতে দেখে হাসতে থাকে কৌকি। রিও বলে, আচ্ছা স্যার, আপনার গার্লফ্রেন্ড নাকি ওয়াইফ কোনটা আছে? কৌকি বলে, কোনোটাই নেই। এটা শুনে আরও বেশি খুশি হয়ে যায় রিও। চেঁচিয়ে বলে, তাহলে আমি আপনার গার্লফ্রেন্ড হতে রাজি আছি। এরকম অদ্ভুত কথা শুনে খুব অবাক হয়ে যায় কৌকি। রিও মন খারাপ করে বলে, কেন, আমি কি সুন্দরী নই? কৌকি বলে, তুমি অনেক ছোট আমার থেকে। রিও বলে, তাতে কি হয়েছে? কৌকি বলে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। রিও বলে, আমার কাছে আপনি বড়, তাতে কোনো অসুবিধা নেই, আমাকে বড়দের ভালো লাগে। তারপর দুজনে একসঙ্গে স্টেশনে চলে আসে। রিও প্রফেসরের কাছে মানে কৌকিকে থ্যাংক ইউ বলে আজকের ডিনারের জন্য, আর বলে, আমি যদি এবার হিস্ট্রিতে 100-এ 100 পাই তাহলে আপনি আমার সঙ্গে ডেট করবেন। তো এখান থেকেই ভাগানোর জন্য কৌকি বলে দেয় যে হ্যাঁ করব। এটা শুনে রিও আনন্দে নাচতে থাকে। এরপর তারা চলে যায় নিজেদের ট্রেনের জন্য। স্টেশনে দাঁড়িয়ে অনেকক্ষণ হাত নাড়াতে থাকে, কিন্তু কৌকি সেটা ইগনোর করে, কারণ অনেক লোক আছে স্টেশনে। রিও তখন চিৎকার করে কৌকিকে ডেকে তার ফ্লাইং কিস ছুঁড়ে দেয়। এটা দেখে স্টেশনের সবাই কৌকির দিকে তাকায়, আর কৌকি ইশারা করে বলে যে এরকমটা করবে না। মনের মতো মানুষটার সাথে আজকে অনেকটা সময় কাটিয়েছে রিও। এরপর একটা বারে 4 জন বন্ধুকে একসঙ্গে দেখা যায়। সেদিন ওর মনটা একটু খারাপই ছিল। সবাই যখন নিজেদের নতুন ক্লায়েন্টের খোঁজে বেরিয়ে পড়ে, সেই সময় ওরা বলে রিও কেন তাদের সঙ্গে আসছে না। রিও জানায় যে সে প্রফেসরকে ভীষণ ভালোবেসে ফেলেছে, আর তাই আজকে থেকে সে এরকম কোনো কাজ আর করবে না। একটু পর সন্ধ্যা হয়ে গেলে রিও সেই ইউজি নামের ছেলেটার সঙ্গে দেখা করে, যে তার রেগুলার কাস্টমার। তাকে রিও বলে এই কাজটা সে আর কখনো করবে না, যেটা শুনে ইউজি একদমই খুশি হয় না। রিও সোজা চলে আসে ওর সঙ্গে দেখা করতে। নাওকো সে মেয়েটা যে তোমাকোকে বুলি করছিল স্কুলের ভেতরে। নাওকো আর রিও দুজনে একে অপরের খুব ভালো বন্ধু। আর একটা কথা, এই নাওকো খুব মনে মনে কিন্তু রিওকে ভালোবাসে। হ্যাঁ, মেয়ে হয়েও মেয়েকে ভালোবাসে, কিন্তু যেহেতু এখন অন্য কাউকে ভালোবাসে তার এই সমস্ত প্রপোজাল একদমই পছন্দ করে না। আর নাওকো এটা জানতে পেরে প্রচণ্ড রিয়্যাক্ট করে যে রিও এখন অন্য কাউকে ভালোবাসে। অনেকটা কষ্ট পেয়ে ও ওখান থেকে চলে যায়। আর এভাবে দিনের পর দিন কাটতে থাকে। রিও ওর কাছে পড়াশোনা শেখে আর সাথে সারা দিন হিস্ট্রি পড়তে থাকে, কারণ যদি ও 100 পায় তখন তারা ডেটে যাবে। রেজাল্টের দিন রিওর মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ সে 100 নয় বরং 99 পেয়েছে। তার মনে হয় কৌকি এখন তার সঙ্গে ডেটে যাবে না। সেদিন কৌকি রিওকে জিজ্ঞাসা করে, তুমি কত নম্বর পেয়েছ? তখন রিও নিজের আনসার পেপারটা কৌকিকে দেখায়। কৌকি বলে যে রিও যে আনসারটা লিখেছে সেটাও ঠিক, তাই রিও 99 নয় বরং 100-তে 100ই পাবে। এটা দেখে রিও খুবই অবাক হয়ে যায় আর বলে, তার মানে এখন আপনি আমার সাথে ডেট করবেন, তাই তো? কৌকি তখন একদম চুপ হয়ে যায় আর রিও আনন্দের সাথে নাচ করতে থাকে ওখানে। তারপরেই সত্যি সত্যি ওরা দুজনে ডেটে বেরোয়। রিও সেদিন খুব সুন্দর করে সেজেছিল। ওকে সবার প্রথমে একটা সমাধিতে নিয়ে আসে। এটা কার সমাধি, কিসের সমাধি সেটা বুঝতে পারে না রিও। কৌকি জানায় এটা এক বিখ্যাত রাজার সমাধি, যে জাপানের জন্য অনেক কিছু করেছে। এরপর তারা মিউজিয়ামে যায়। সেখানে পুরনো দিনের অনেক ঐতিহাসিক জিনিসপত্র ছিল। ওখানে বেশ কিছু মুখোশ রিওর খুব পছন্দ হয়ে যায়।
তারপরে ওখান থেকে দুটো মুখোশ কিনে ওই দুটো মুখোশ পরে আরেকটা গন্তব্যস্থলের দিকে এগোতে থাকে তারা। তারপরে তারা চলে আসে একটা ঐতিহাসিক জায়গায়, যেখানে বেশ বড়সড় একটা যুদ্ধ হয়েছিল। ভাবা যায় এগুলো নাকি এক একটা ডেট। চোখের সামনে এগুলোকে দেখতে পেলে কে না খুশি হবে। আর ওরা দুজনে সেদিন বিকেলটা এখানে কাটিয়ে দেয়। রিও এই ডেটের কথা ওর বন্ধুদের কাছে জানায়। ওর বন্ধুরা শুনে অবাক হয়ে যায় যে এটাকে ডেট বলে রিও। সে মিউজিয়াম থেকে বেশ কয়েকটা টি শার্ট কিনে এনেছে ওর প্রিয় বন্ধুদের জন্য, আর সবাই এই গিফট পেয়েও অনেক খুশি হয়। রিও তো ভীষণ খুশি, আর ও প্রফেসরের সঙ্গে ডেটে গিয়েছে বলে কথা। রাত হয়ে গেলে রিও চলে আসে নাওকোর সঙ্গে দেখা করতে। দরজা ধাক্কা দিলে একটা লোক দরজা খোলে। সেই লোকটার কাছে রিও যখন জিজ্ঞাসা করে, তখন লোকটা বলে সে নাওকোকে চেনে না, কিন্তু ঘর থেকে সে সময় নাওকো বেরিয়ে আসে। নাওকোর সঙ্গে এই লোকটাকে দেখে খুব অবাক হয়ে যায় রিও। এরপরে নাওকোকে এই টি শার্টটা দেয়। টি শার্টটা পেয়ে সে এত খুশি হয়ে বলে যে এটা আমি সব সময় পরে থাকব। এই লোকটা আসলে ওর মায়ের বয়ফ্রেন্ড। মায়ের অনুপস্থিতিতে এই লোকটা অনেকবার নাওকোকে রেপ করেছে। ওর মাকে সে কথাটা বলেছে, কিন্তু ওর মা কথাটাকে একদম পাত্তা দেয়নি। রিওর খুব কষ্ট হয় নাওকোর মুখ থেকে এগুলো কথা শুনতে, কারণ একটা সময় ও নিজের বাবা থেকেও সেম জিনিসটা পেয়েছিল। পরের দিন রিও আর কৌকিকে একসঙ্গে লাইব্রেরিতে দেখা যায়। কৌকি তো মন দিয়ে পড়াশোনা করছিল, কিন্তু রিও কিছুতেই কৌকিকে মন দিয়ে পড়াশোনা করতে দিচ্ছে না। কৌকি এই লাইব্রেরিতে বসে কিছুতেই রিওকে অ্যাটেনশন দেবে না। রিও চিৎকার করে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে কি ভালোবাসো? এটা শুনে কৌকি রিওর মুখটা চেপে ধরে। ওর মুখে একটা কাগজের শাট আপ লিখে আঠা দিয়ে ঠোঁটের উপরে লাগিয়ে দিয়ে নিজে পেছনে বসে পড়াশোনা করতে থাকে। আর রিও বসে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। এরপর রিওর মাথায় একটা কাগজের টুকরো ছুঁড়ে মারে কৌকি। ওর ঘুম ভেঙে যায়। পেছনে তাকাতেই কৌকি প্রথমবারের মতো রিওকে কিস করে। এটা দেখে রিও তো একেবারে পাগলের মতো চিৎকার করে ওঠে। আর কৌকি সঙ্গে সঙ্গে কাগজটা আবারও ওর মুখে লাগিয়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু রিওর বিশ্বাস হচ্ছে না সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে তাকে আজকে কিস করেছে। এরপর ওদের দুজনের মধ্যে সম্পর্কটা বেশ রোমান্টিক হয়ে যায়। ওরা রোমান্টিক ডেটে যাবে বলে ঠিক করে। কৌকি খুব সুন্দর করে সেজে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময়ে ওর সঙ্গে দেখা করতে আসে রিও। সেদিন ওরা দুজন একসঙ্গে মুভি দেখতে যায়। সেদিন বিকেলটা ওরা খুব সুন্দর করে কাটায়। একদিন কৌকি নিজের বাড়িতে শুয়েছিল আর অবাক হয়ে দেখছিল। রিও দেখে একটা কাঠে 14 লেখা। রিও ভাবে এর মানে কি, কারণ আজকে তো 14 তারিখ নয়, আজকে তো 12 তারিখ। প্রশ্নটার কোনো উত্তর কৌকি দেয় না। এরপর সে এক ক্লাসে কৌকি হঠাৎ করে খুব ইম্পর্টেন্ট একটা সহজ ইতিহাসের একটা ল ভুলে যায়। ওটা ওর ব্রেন টিউমারের জন্যই হচ্ছে। এভাবে দেখতে দেখতে দিনটা মাত্র 9 দিনে এসে ঠেকেছে। রিও বাড়িতে ব্রাশ করতে করতে ভুলভাল বকছিল আর বলছিল, প্রফেসর আমি তোমাকে ভালোবাসি। সেটা দেখে কৌকি হাসতে থাকে। তারপর কৌকি রিওর কাছে আসে আর ওকে জড়িয়ে ধরে। তারপর জড়িয়ে ধরে ভীষণ কান্না করতে থাকে। রিও সেটা বুঝতে পারে না যে কৌকি তাকে জড়িয়ে ধরে কান্না করছে কেন। রিও খুশি হয়ে যায় আর প্রফেসরকে জড়িয়ে ধরেছে। পরের দিন কৌকি তার বোনের সঙ্গে দেখা করে আর বলে, এই ছবিটা আমার ফিউনরেলে ব্যবহার করবে তুমি, আর আমার ফিউনরেলের সমস্ত দায়িত্ব তোমার। এই কথাগুলো শুনে হুজুরি খুবই রেগে যায়। সবসময় সে চেয়েছে তার দাদা আবার সার্জারি করুক, আর সার্জারি করে আবার সুস্থ হয়ে যাক। কিন্তু এইবার সে কিছুতেই কৌকিকে মানাতে পারছে না, কারণ বারবার এরকম সার্জারি তার পছন্দ নয়। হুজুরি বলে, তুই যে মেয়েটার সঙ্গে ডেট করছিস ওকে তোর এই রোগের কথা বলেছিস? তোর মুখ দেখে তো আমার মনে হয় না যে তুই এই কথা বলেছিস। এরপর থেকে কৌকি প্রত্যেকটা টাইমে রিওকে ইগনোর করতে থাকে। রিও বুঝতে পারে না কেন ওর প্রফেসর ওর সঙ্গে আর কথা বলে না, ওর সঙ্গে আর দেখা করে না, একদম পাত্তাই দেয় না। রিও অনেকভাবে কৌকির সঙ্গে কথা বলতে চায়, কিন্তু কৌকি রিওকে একদম পাত্তা না দিয়ে নিজের মতো বাড়িতে ঢুকে যায় আর দরজাটাও বন্ধ করে দেয় মুখের উপরে।
রিও বাইরে থেকে চিৎকার করে বারবার বলে যে প্রফেসর, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তারপরও যদি আমার কোনো কিছুতে সমস্যা হয় তুমি আমাকে খালি খুলে বলো, আমি নিজেকে পুরোপুরি বদলে ফেলব তোমার জন্য। আমি জানি আমি তোমাকে ভালোবাসি যেমন তুমি আমাকে বাসো, কিন্তু প্লিজ বলো তোমার কি হয়েছে। কিন্তু ওপার থেকে কোনো উত্তর আসে না। উল্টো দিকে দেখা যায় ব্রেন টিউমারের কারণে তার খিঁচুনি এসেছে। কৌকি যেটা কিছুতেই সহ্য করতে পারছিল না। আর এখন সংখ্যাটা মাত্র 1। অনেকদিন পর নাওকো স্কুলে এসেছে। প্রায় 1 মাস পর এসে স্কুলে সে দেখতে পায় রিও ওর বাকি দিনের বন্ধুদের সঙ্গে বসে গল্প করছে। একটু পরে নাওকো নিজের জ্যাকেটের পকেট থেকে একটা ছুরি বের করে, যেটা দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। তারপর নাওকো রিওর বন্ধুদেরকে ওই ছুরি দিয়ে অ্যাটাক করতে থাকে। অনেকেই আঘাত পায়। এরপর নাওকো ছুটে আসে রুফটপে, আর তার সাথে রিও আসে। নাওকো রিওকে বলে যে তুই বাকি 3 জনের সঙ্গে কত ভালোভাবে থাকিস, কিন্তু আমার সঙ্গে থাকিস না। তুই তোর নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে, তোর বন্ধুদের নিয়ে কত হ্যাপি লাইফ লিড করছিস, কিন্তু তুই তো কখনো আমার কথাটা একবারও ভেবে দেখিসনি। মা ও সব কিছু জানে যে তার বয়ফ্রেন্ড আমাকে প্রতিদিন ধর্ষণ করে, তবুও আমার মা কোনো স্টেপ নেয়নি। তাহলে বলতো এই দুনিয়াতে আমার সত্যি কি কেউ আছে? রিও অনেকবার করে বোঝানোর চেষ্টা করে যে তুই ওখান থেকে চলে আয়, কিন্তু নাওকো কিছুতেই ওখান থেকে উঠে আসে না। নাওকো তার জ্যাকেটটা খুলে দেখায় এবং দেখায় সে ঠিক লাল টি শার্টটা পরে রয়েছে, যেটা ওকে গিফট করেছিল। নাওকো বলেছিলাম না আমি এটা সব সময় পরে থাকবো? দেখেছিস, এটা আমি পরে আছি, আজকে আমি মারা যাব। কথাটি বলা মাত্রই নাওকো উপর থেকে ঝাঁপ দিয়ে মারা যায়। রিও ওর সব থেকে আপন বন্ধুটাকে এভাবে হারিয়ে ফেলে হয়তো হতাশ হয়ে যায়। নিজের দোষে ওর বন্ধুটাকে আজকে ওকে এইভাবে হারাতে হচ্ছে। রিও ভাবে সমস্ত কথা তোমাকোকে জানিয়ে দেবে, যে ওরা প্ল্যান করে তোমাকোকে ওদের দলে ঢুকিয়েছিল, আর সেই কথা গিয়ে তোমাকোকে জানিয়ে দেয়। সে খুব অবাক হয়ে যায় এবং যাকে সব থেকে বেশি বিশ্বাস করেছিল, যদিও ওকে বুলির হাত থেকে সে বাঁচিয়েছিল, আর আজকে সেই ওকে এভাবে ঠকালো। কিন্তু রিও এই ছবিটা দেখতে থাকে আর ভাবতে থাকে যে একজন একজন করে সবাই ওকে ছেড়ে চলে যাচ্ছে। সেদিন সে কৌকির বাড়িতে ওখানে এসে দেখে যে বাড়িতে কেউ নেই, ভেতরে জিনিসপত্রগুলোও নেই, শুধুমাত্র ওখানে একটা বক্স রাখা আছে, যে বক্সটার মধ্যে লেখা আছে 00। পরের দিন সকাল হতেই তোমাকোকে দেখা যায় স্কুলে। সে সময় রিও এসে তোমাকোর সঙ্গে কথা বলে, কিন্তু সে রিওকে একদম পাত্তা দেয় না। হঠাৎ রিও অজ্ঞান হয়ে যায়। রিওকে হাসপাতালে ভর্তি করা হয়। ওর শরীরে হিমোগ্লোবিন লেভেল অনেক ডাউন হয়ে গেছে, কারণ কদিন ধরে একদম ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে না, সে নিজের যত্নও নিচ্ছে না। রিওকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হতে দেখে তোমাকো রিওর সঙ্গে ভাগ করে নেয়। রিওকে বলে প্রফেসর কোথায় চলে গেছে আর খুঁজেই পাচ্ছি না। সবাই মিলে তখন একটা প্রমিস করে যে তারা প্রফেসরকে রিওর কাছে এনে দিবে। এরপর 3 বন্ধু আরেকজন প্রফেসরের কাছে যায়, যে প্রফেসরের সঙ্গে কৌকির সম্পর্কটা মোটামুটি বেশ ভালোই ছিল। তাকে অনেকটা পটানোর চেষ্টা করে, কিন্তু সেই প্রফেসর কিছুই বলতে পারে না। রিও হসপিটালে বসে মন খারাপ করছিল, আর ডায়েরিতেও বারবার কৌকির কিছু ছবি দেখছিল। ঠিক তখনই হুজুরি আসে রিওর সঙ্গে দেখা করতে। রিও জিজ্ঞাসা করে যে আপনি কেন আমার সঙ্গে দেখা করতে এসেছেন? হুজুরি বলে যে আমার দাদা তোমাকে না বলে কোথায় চলে গেছে তা জানতে চাও? রিও বলে নিশ্চয়ই কোনো কারণ হবে, আমি চাই না প্রফেসরকে কোনো কারণে জোর করতে। আমি তাকে বলতে চাইতাম যে আমার কি কোনো ভুলের কারণে আমাকে প্রফেসর ছেড়ে চলে গেল কিনা। হুজুরি বলে তুমি কোনো ভুল করনি, আমি তোমাকে আমার দাদার অ্যাড্রেসটা দিতে পারি। একটা নোটপ্যাডে সে অ্যাড্রেসটা নিয়ে নেয়। এরপর রিওকে একটা ফেরিঘাটে বসে থাকতে দেখা যায়। ঠিক তখনই ওর সঙ্গে কৌকি দেখা করতে আসে। কৌকির চেহারা দেখে বোঝা যাচ্ছে সে বেশ অসুস্থ হয়ে গেছে। রিওকে বলে তোমার বন্ধুরা আমাকে গত 15 ঘন্টা ধরে তোমার সঙ্গে দেখা করতে আসার জন্য বলেছে, তুমি বেশ ভালো বন্ধু পেয়েছ। রিও বলে আমি জানি। কৌকি রিওর পাশে বসে রিও বলে আমার কিছু কথা বলার আছে, যেগুলো আমি তোমাকে কখনো বলতে পারিনি। আমি কোনো ভুল করেছি? কৌকি বলে না, আমি সমস্ত কিছু নিজে থেকেই
একদম সরিয়ে নিয়েছি। রিও কৌকিকে সব ঘটনা বলে, যে সে তার বাবার কাছে ধর্ষিত হয়ে যায় এবং প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। সেদিন হাসপাতালে তার মা তাকে নিয়ে গিয়েছিল অ্যাবর্শন করানোর জন্য। সেদিন প্রথম দেখেছিল 14 বছর বয়সে। আমি জানতামও না তোমার সঙ্গে আমার সম্পর্ক এত দূর গড়াবে। 14 বছরের আমি এটাও জানতাম না যে এই মেয়েটাই একদিন তোমাকে ভালোবাসবে, এটা ভেবে যে তুমি যদি আমাকে বাকিদের মতোই ঘেন্না করো। আর আমি একজন প্রস্টিটিউট ছিলাম, আর এই কারণে এই কথাগুলো আমি তোমাকে কোনো দিন বলিনি। সবশেষে তোমাকে এটাই বলার ছিল যে আমার জীবনে আসার জন্য ধন্যবাদ, আর আমাকে জীবনে এত খুশি দেওয়ার জন্য থ্যাংক ইউ। কৌকি বলে, এত কিছুর পরে তুমি নিজের জীবনে খুশি হয়েছ? আমার মতে যে কাজে তুমি নিজে খুশি হবে না সেই কাজ কেনই বা করতে চাও? তোমার পুরো জীবনটাই পড়ে রয়েছে। আমি চাই তুমি সেই জীবনে অনেক খুশি থাকো, আর আমার সঙ্গে সম্পর্কে এসে তোমার জীবনটাকে নষ্ট করে দিও না। সবেমাত্র রিও বলতে চাইছিল যে প্রফেসর, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই কথাটা বলার আগেই কৌকি বলে ওঠে, আমার এইটুকুই বলার ছিল, বলা হয়ে গেছে। এরপর দুজনে বাসের অপেক্ষা করতে থাকে। আজকে সারা জীবনের জন্য দূরে চলে যাবে। বাস এসে গেলেও রিও বাসে উঠতে চাইছিল না, কিন্তু তাকে তো যেতেই হবে। তার প্রফেসর যে তাকে আর চায় না। বাসে উঠে মন খারাপ করে রিও সামনের দিকে যায়। হঠাৎ করে তাকিয়ে দেখে কৌকি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। রিও তাড়াতাড়ি করে বাস থেকে নেমে ছুটে চলে আসে কৌকির কাছে, তারপর হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানকার নার্স রিওর পরিচয় জানতে চাইলে নার্স নিজে থেকেই আন্দাজ করে নেয় যে টাইটেল একই, হয়তো এটা কৌকির বোন হবে। তাই সে বলে হসপিটালের সমস্ত কাগজপত্র যেন রিও দেখে। এরপর ডাক্তারের কাছে রিও জানতে পারে যে কৌকির মাথায় একটা টিউমার আছে, যে টিউমারটা বারবার করে অপারেশন করলে কৌকে ভালোই বেঁচে থাকতে পারবে, তবে অপারেশন করলে একদম সুস্থ হয়ে বেঁচে থাকতে পারবে। তবে এর ফলে সবথেকে বেশি খারাপ জিনিস যেটা হতে পারে, কেউ কি সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যেতে পারে, বা কৌকে সমস্ত জীবনের জন্য ভুলে যেতে পারে সবকিছু, আবার একদম সুস্থ থাকতে পারে। এখন অপারেশনের পরে কৌকির সঙ্গে ঠিক কি ঘটবে সেটা কেউ জানে না। রিওকে দেখে কৌকি খুশি হয়নি। সে চায় রিও একটা সুন্দর জীবন পাক, ওর মতো একটা মানুষের সঙ্গে থেকে নিজের সময় যাতে নষ্ট না করে। রিও কৌকে বলে, তোমার মাথায় টিউমার আছে, তুমি তো তাড়াতাড়ি মরে যেতে চলেছ, এর জন্যই তুমি আমাকে রিজেক্ট করেছ, তাই না? কোনো উত্তর দেয় না কৌকি। রিও বলে, প্লিজ তুমি অপারেশনটা করে নাও না, অপারেশন করলে তো তুমি একদম সুস্থ হয়ে যাবে। কৌকি বলে, আমি এটা ভেবেই মরে যেতে চাই যে মেয়েটা আমার জীবনে এসেছিল, একটা অন্ধকার জীবনকে আলোয় ভরিয়ে দিয়েছিল। আমি চাই না সেই স্মৃতিগুলো ভুলে যেতে, তাই আমি এই স্মৃতিগুলো নিয়েই মরে যেতে চাই। সে রিওকে বলে, আমার জায়গায় থাকলে তুমি কি করতে? তখন প্রশ্নটা শুনে চুপ করে যায় রিও। কৌকি বলে, জীবনটা আমার যতটা সহজভাবে ভাবি, জীবনটা আসলে ততটা সহজ নয়। কঠিন হোক বা না হোক, সেই ভালো স্মৃতিগুলো নিয়েই মৃত্যুবরণ করাটা অনেক আনন্দের, আর আমি চাই না তোমার সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোকে ভুলে যেতে। রিও বলে, আমি এরপরেও চাই তুমি অপারেশনটা করাও, আমি তোমাকে মনে রাখবো, সব থেকে গুরুত্বপূর্ণ তুমি। কেন এতটা স্বার্থপরের মতো খালি নিজের কথাটাই ভাবছ? আমার দিকটাও তো একবার ভেবে দেখতে পারো। কৌকি কথাগুলো শুনে অনেক কান্না করতে থাকে, আর কান্না করতে করতে এটাই বলে যে আমিও তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম, আমিও বাঁচতে চাই, কিন্তু কি করব আমি? রিও বলে, আমি এখনো চাই আপনি অপারেশনটা করুন। কৌকি বলে, অপারেশনের পর হয়তো আমি ভুলেই যাব তোমাকে, সাথে সাথে সেই সুন্দর প্রত্যেকটা মুহূর্তগুলো। রিও বলে, আমি মনে রাখব, আর তাহলে তুমি আমার কাছে সবকিছু। তুমি খালি বেঁচে থাকো, তুমি যেমনই হও না কেন, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কৌকি বুঝতে পারে রিও তাকে ঠিক কতটা ভালোবাসে, তাই কৌকি রাজি হয়ে যায় অপারেশনের জন্য। যদিও রিওর খুব চিন্তা হচ্ছে অপারেশন কেবিনে যদি কোনোভাবে মারা যায় কৌকি, তাহলে সে নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না। রিও একটা বাক্স দেয় কৌকিকে। সে দেখে একটা উল্টো সংখ্যা, যেটা একেবারে ইনফিনিটি সাইন দিয়েছে, মানে কৌকি কোনোদিনই মরবে না। এরপর কৌকির অপারেশন শুরু হয়। এরপর 1 বছর পরে ঘটনা দেখানো হয়। এখানে আজকে রিও স্কুলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। আজকে অনেক বেশি করে
নাওকোকে মনে পড়ছে, কারণ আজকে নাওকো রিওর সঙ্গে গ্রাজুয়েশন কমপ্লিট করত। তারপরে বিকাল হয়ে গেলে সে চলে আসে একটা লাইব্রেরির বাইরে, যেখানে খুবই বৃষ্টি পড়ছিল। ওখানে রিও দাঁড়ায়। ঠিক তখনই ওখানে কৌকি চলে আসে। আর আজকে কৌকি রিওকে আর চিনতেও পারছে না। মানে অপারেশনের পরে কৌকি রিওকে সম্পূর্ণ ভুলে গেছে। কৌকি ছাতা নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখনই রিও কৌকিকে ডাকে আর বলে, আমি তাড়াহুড়ো করে ছাতা টানতে গিয়ে ভুলে গেছি, আপনি কি আমাকে স্টেশন অবধি পৌঁছে দেবেন? ঠিক যেমন রিও প্রথম দিন কৌকিকে বলেছিল। কৌকি বলে, অবশ্যই, আপনি আসুন। তারপর ওরা দুজনে একই ছাতার তলায় একসাথে যায়। আগেরবার যেমন রিও নিজের ছাতাটা অন্য একটা ছেলেকে দিয়ে দিয়েছিল, এইবার বাহানা করে রিও নিজের ছাতাটা একটা মূর্তির মাথায় রেখে দিয়েছে। এরপর ওরা স্টেশনে চলে আসে। কৌকি রিওকে বিদায় জানিয়ে চলে যায়। কিন্তু রিও ভাবছে সে কৌকির কিভাবে কাছে যেতে পারবে, কি করে সে সমস্ত স্মৃতি মনে করতে পারবে। এসব ভেবে ভেবে রিও অনেক কান্না করছিল। ঠিক তখনই ওখানে চলে আসে কৌকি, যাকে দেখে রিও খুবই অবাক হয়ে যায়। কৌকি জিজ্ঞাসা করে, আমাদের কি আগে কোনোদিনও দেখা হয়েছে? কথাটা শুনে রিও আরও বেশি ইমোশনাল হয়ে যায় আর সে কৌকিকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। কৌকির শুধু মনে পড়ছে যে ওদের হয়তো আগেও কোনোদিন দেখা হয়েছে। এটাই রিওর কাছে অনেক। হয়তো এরপর এদের ভালোবাসা আরও অনেক সুন্দর করে শুরু হবে।